মোহিত অধরার কিছু ছবি তুলে মাহিমকে সেন্ড করে আর লিখে, অধরাকে নিয়ে ঘুরতে এসেছি। ব্যাস, মাথা গরম হয়ে যায় মাহিমের। এমার্জেন্সি একটা রোগী এসেছে, তাকে চেক আপ করার মুড হারিয়ে ফেলেছে। নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এভাবে চেক আপ করা যাবে না। তাই সে অন্য একটা ডাক্তারকে কল করে দেখার জন্য আর সে কেবিন থেকে বেরিয়ে যায়। মনে মনে গিল্টি ফিল হচ্ছে। এভাবে রোগী না দেখা কি ঠিক হলো? রাগটা কন্ট্রোল কেন করতে পারে না? হাসপাতাল থেকে বেরিয়ে আসে মাহিম। এখন বিকেল 4:30 বাজে। গাড়ি নিয়ে বাড়িতে চলে যায় মাহিম। মাহমুদা রান্না করছে। মিথি ড্রয়িং রুমে বসে পড়ছে। মাহিম রান্নাঘরে চলে যায়। মাম্মা, কথা বলেছ? মাহমুদা গম্ভীর মুখে তাকায় মাহিমের দিকে। মাহিম, বড় হয়েছ, বুঝতে শিখেছ। ভুল করতে শেখানি তোমাদের আমি। দোহাতে মানুষ করেছি তোমাদের তিনজনকে। একটু হেল্প নেয়নি চৌধুরী বাড়ি থেকে। অধরাকে আমার পছন্দ না। ওই মেয়েকে কখনোই তোমার বা মোহিতের পাশে মানব না আমি। যেদিন ওই মেয়ে আমার বাড়ির চৌখাটে এসে দাঁড়াবে, সেদিনই হবে আমার জন্য শেষ দিন। আমার লাশের ওপর দিয়ে বউ নিয়ে ঘরে ঢুকবে। তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। মাহিমের গলা শুকিয়ে যায়। বুকটা কাঁপতে থাকে। অসহ্য যন্ত্রণা হতে থাকে হৃদয়ে। মাথা থেকে মায়ের হাতটা নামিয়ে জড়িয়ে ধরে মাকে। বাবা মায়ের মধ্যে কি হয়েছিল জানা নেই মাহিমের, কিন্তু বুদ্ধি হওয়ার পর থেকে দেখেছে মা কত কষ্ট করে মানুষ করেছে তাদের। আকাশের চারটা চাইলেও মা কখনো না করেনি। একটা ফুলের টোকাও লাগতে দেয়নি 3টা সন্তানের গায়ে। মোহিত কল করেছিল, এখনো লাইনে আছে। মায়ের বলা কথাগুলো শুনেছে সে। মোহিতকে শোনানোর জন্যই মাহমুদা বলল কথাগুলো। সামনাসামনি বলতে পারবে না সে। মোহিত ঠোঁট মেলে হাসে। দিনটাই খারাপ মাহিমের। অসহ্য লাগছে সবকিছু। দুনিয়াটা বিষাক্ত লাগছে। চাপা স্বভাবের মাহিমের তেমন কাছের কোনো বন্ধু নেই। যারা আছে তাদের কাছে নিজের মনের কথা শেয়ার করতে পারবে না সে। মানুষ কখনই অন্যের কষ্ট বোঝে না, তারা শুধু মজা উড়াতে পারে। গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মাহিম। অশান্ত মনকে শান্ত করার জন্য একজনকে দরকার। এই মুহূর্তে তাকেই লাগবে মাহিমের। তার মুখটা না দেখলে শান্তি পাবে না সে। তাকে শক্ত হাতে একটা থাপ্পড় না মারলে ভালো লাগবে না। শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় ঢুকতে দেখতে পায় মানুষের জটলা পেকেছে রাস্তার পাশে। কি হয়েছে জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে গাড়ি থামিয়ে মানুষ ঠেলে ভেতরে ঢুকে পড়ে। রোজিনাকে দেখে খারাপ থাকা মেজাজ আরও খারাপ হয়ে যায়। রোজিনা মাহিমকে দেখে মাথা নিচু করে ফেলেছে। পা কেটে গেছে তার। কোদাল লেগেছিল পায়ে। বেশ রক্ত পড়ছে। কেউ তাকে হাসপাতালে না নিয়ে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে হয়, এভাবে গোল করে ঘিরে ধরতে হয় না। ডিসকাস্টিং। প্রচণ্ড বিরক্ত হয়ে বলে মাহিম। আশেপাশের কেউ কিছু বলে না। তারা মাহিমকে দেখছে। সবাই চেনে তাকে। চৌধুরী বাড়ির বড় ছেলে আর শহরের মস্ত বড় হাসপাতালের মস্ত বড় ডাক্তার। তার কাছ থেকে দেখার সামর্থ্য এই মানুষগুলোর হবে তারা ভাবতেই পারেনি। মাহিম হাঁটু মুড়ে বসিয়ে রোজিনার পায়েতে হাত দিতে যায়। রোজিনা আতঙ্কে উঠে বলে, আব্বু, পায়ে হাত দিও না। ছোটবেলায় মাহিমকে আব্বু বলে ডাকত রোজিনা। মাহিম চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ডোন্ট কল মি আব্বু। মাহিম চৌধুরী আমি, আপনার রিলেটিভস বা কাছের কেউ নই। লজ্জায় চোখে পানি চলে আসে রোজিনার। সে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। মাহিম একটা বাচ্চা ছেলেকে বলে, বাবু, আমার গাড়িতে একটা ব্যাগ আছে, নিয়ে আসো তো। বাচ্চা দৌড়ে চলে যায়। গাড়িতে ছোটখাটো প্রয়োজনীয় অনেক কিছুই থাকে মাহিমের। সে খুব যত্ন করে রোজিনা বেগমের পায়ে সেলাই করে ব্যান্ডেজ করে দেয়। তারপর বাচ্চাটার হাতে 1000 টাকা ধরিয়ে দিয়ে চলে যায়। রোজিনা তাকিয়ে থাকে যাওয়ার দিকে। ড্রয়িং রুমে কেউ নেই। মাহিম কাউকে ডাকেও না। সোজা অধরার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অধরা গোসল সেরে তলে পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে পিক তুলছিল। একটু আগেই একটা মুভিতে এটা দেখেছে সে। দারুণ দেখতে লাগে তলে পড়লে। হঠাৎ কেউ ঢুকে পড়ায় চোখ বড় বড় করে তাকায়। হাত থেকে ফোনটা পড়ে গেছে। মাহিম কোনো কিছু খেয়াল না করে বড় বড় পা ফেলে অধরার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। অধরা চোখ বন্ধ করে মাহিমের হার্টবিট শুনতে থাকে। একটু জোরে লাফাচ্ছে হার্ট। মাহিম অধরাকে ছেড়ে 2 হাত রাখে অধরার গালে। অধরা এক পলক তাকায় মাহিমের দিকে, তারপর চোখ নামিয়ে নেয়। ভীষণ লজ্জা লাগছে ওর। মাহিম ভ্রুকুচকে ফেলে। অধরা কে পড়েছি এতক্ষণে তার চোখে পড়ে। সে অধরাকে ছেড়ে দেয়।
অধরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। দৌড়ে চলে যাবে তার আগেই মাহিম হাত ধরে ফেলে। ইউ আর লুকিং সো হট অ্যান্ড বাকিরা বলতে না দিয়ে অধরা বলে ওঠে, আই নো দ্যাট। মাহিম অধরার হাত টেনে কাছাকাছি এসে বলে, পাগল করার ধান্দা। অধরা 2 হাতে গলা জড়িয়ে ধরে মাহিমের। মুখটা মুখের কাছে নিয়ে বলে, বিয়ে করার ধান্দা। মাহিম শব্দ করে চুমু খায় অধরার ওষ্ঠদ্বয়ের মাঝে। সামলাতে পারবি? মোহিতের সাথে ঘুরতে কেন গিয়েছিলি? অধরা নিজেকে ছাড়িয়ে নেয়। মিটমিট করে হেসে তাকায় মাহিমের চোখের দিকে। ইস, কি সুন্দর চোখ দুটো। চেঞ্জ করে এসে বলছি, বলে ওয়াশরুমে ঢুকে যায়। মাহিম অধরার ফোনটা তুলে খাটে বসে। তখনই মোহিত অধরা অধরা বলে ডাকতে ডাকতে রুমে ঢুকে পড়ে। মাহিম চল শক্ত করে মোহিতের দিকে তাকায়। মাহিমকে দেখে মোহিত খানিকটা অবাক হয়ে বলে, ব্রো তুমি এখানে? মাহিম বিরক্তিতে চোখ মুখ কোঁচকে ফেলে। এটা দেখে মোহিতের হাসি পায়। তবুও হাসি চেপে মাহিমের পাশে বসে পড়ে। এটা আমার হবু বউয়ের রুম, এখানে যখন তখন ঢুকে পড়বা না। আমি জেলাস হই। মাহিম হাত শক্ত করে মোট করে ফেলে। এই মুহূর্তে সে মোহিতের সাথে কথা বলতে চায় না, মোটও নেই। মোহিত বুঝতে পারে মাহিমকে চেতিয়ে দেওয়া এতটাও সহজ হবে না আজকে, কিন্তু চেতাতে তো হবেই। ভাবছি কালকেই অধরাকে তুলে নিয়ে যে বিয়ে করে ফেলব। দেন রাতে ফুলসজ্জা, তারপর বছর ঘুরতে না ঘুরতেই বেবি। আইডিয়াটা দারুণ না বিগ ব্রো? মাহিমকে চোখ টিপে একগাল হেসে বলে মোহিত। মাহিম শক্ত চোখে দেখায় মোহিতের দিকে। মোহিত হাসি থামিয়ে ফেলে। মাহিমের চোখে চোখ রেখে বলে, ভালোবাসলে আগলে রাখতে জানতে হয়, যত্ন করতে হয়, যা তুমি পারো না। তাই ভালোবাসা তোমার জন্য না, তুমি হেরে গেছ। অধরাকে আমি নিজের করেই ছাড়ব, অ্যাট এনি কস্ট। একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করব না। তোমাকে বরং আমি কিউট, সুইট, ড্যাশিং জোস একটা মেয়ে খুঁজে দেব, কেমন? এবার মাহিম বাঁকা হাসে। কোচকে থাকা কপাল সোজা করে ফেলে। অধরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। 2 ভাইকে পাশাপাশি বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এদের মতে গতি বোঝা বড় দায়। অধরা তো বুঝতেই পারে না। মোহিত অধরাকে দেখে দাঁড়িয়ে যায়। একগাল হেসে বলে ওঠে, অধরা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। আই অ্যাম ইমপ্রেসড। অধরা বড় বড় চোখ করে নিজের দিকে তাকায়। টি শার্ট আর প্লাজো পরেছে সে, তাকে গর্জিয়াস লাগে কি করে? এই ছেলেটার মাথা পুরাই গেছে। মোহিত বেরিয়ে যায়। তার কাজ শেষ। যাওয়ার সময় দরজা চাপিয়ে দিয়ে দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে, যাতে এইদিকে কেউ না আসে। অধরার মাহিমকে কেউ একসাথে দেখে না ফেলে। মাহিম অধরার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে তারপর বলে ওঠে, জাস্ট ভাল লাগে না আর। এত স্ট্রেস আমি নিতে পারছি না। আমার একটু শান্তি প্রয়োজন। জাস্ট ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। অধরা মাহিমের পাশে বসে, হাতের উপর হাত রাখে। মাহিম চোখ বন্ধ করে আছে। ছোট থেকে সে টেনশন করতে পারে না, পাগল পাগল হয়ে যায়। মাথা ঠান্ডা করুন মাহিম। মাহিম অধরার দিকে ঘুরে তার 2 কাঁধ শক্ত করে ধরে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমি মাথা ঠান্ডা করতে পারছি না, জাস্ট পারছি না। এখন তোর জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করতে হবে আমার? বুঝি না আমি কিছু, তাই না? তুই আশকারা না দিলে ও কখনো এতটা বাড়াবাড়ি করার সাহস পেত না। তোরও কেউ নাচাতে ভাল লাগে, আর আমার সাথেও ঘেঁষাঘেঁষি করতে ভাল লাগে। শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে অধরা। শরীরে ব্যথার চেয়ে মনের ব্যথা বেশি ভয়ঙ্কর। অধরা শরীরে ব্যথা অনুভব করছে না, কিন্তু মাহিমের বলা কথাগুলো হৃদয়ে আঘাত করছে। 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মাহিম অধরাকে ছেড়ে দেয়। সোজা হয়ে বসে 2 হাতে মাথার চুল খামচে ধরে। অধরা মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাকে বিয়ে করবি? কাল সকালে বিয়ে করছি আমরা। অধরা ফট করে তাকায় মাহিমের দিকে। বিয়ে করবে? অধরার তাকানো দেখে মাহিম বলে ওঠে, কি বিয়ে করতে প্রবলেম? দোটানায় পড়ে গেছিস। অধরার চোখের পানি মুছিয়ে শক্ত গলায় বলে, সত্যি দোটানায় পড়ে গেছি। কি করে বিয়ে করি বলুন তো? আপনি তো আমায় বিশ্বাস করতে পারেন না। এত বছর হলো চিনি না আমায়, অথচ কত সহজে হার্ট করে কথা বললেন। যে আমাকে বিশ্বাস করতে পারে না, তাকে বিয়ে করে কি করে বলুন তো? আপনাকে বিয়ে করছি না আমি। মাহিম দাঁতে দাঁত চেপে অধরার কোমর জড়িয়ে তাকে কাছে নিয়ে আসে। রাগে তার শরীর কাঁপছে, ঘন ঘন শ্বাস টানছে। শ্বাসগুলো অধরার মুখে এসে পড়ছে। চোখ বন্ধ করে ফেলে অধরা। মাহিম ফিসফিস করে বলে, বিয়ে করতেই হবে, না করলে তুলে নিয়ে যাব তোকে। তোকে ছাড়ছি না আমি। মাহিমের প্রেয়সী হতেই হবে তোকে। অধরা মাহিমের হাত ছাড়ানোর চেষ্টা করে। আরও শক্ত করে চেপে অধরে মাহিম।
অধরার কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। পাগল পাগল লাগছে তার। শান্তির খোঁজে প্রেয়সীর কাছে এসেও শান্তি পাচ্ছে না। যন্ত্রণা হচ্ছে। প্রেয়সীকে কাছে পাওয়ার লোভ জাগছে। একটুখানি বেহায়া হতে ইচ্ছে করছে। আই নিড ইউ অধরা। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। ঘুমাতে পারছি না, খেতে পারছি না, রোগী দেখাতে মন দিতে পারছি না। কি করলি আমায়? ডাক্তার এমন পাগল হলে লোকে কি বলবে? মাহিমের কথা শুনে বুক কাঁপতে থাকে অধরার। হাত পায়ে যেন বশ চলে গেছে। ফর্সা গাল দুটোতে লালাভাব ফুটে উঠেছে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। প্রিয়তমের পাগলামিতে সায় দিতে ইচ্ছে হচ্ছে। অধরা ইচ্ছেকে দমিয়ে না রেখে মাহিমের কপালে ঠোঁট ছোঁয়ালো। অধরার নরম ঠোঁটের ছোঁয়ায় মাহিমের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সেই শক্ত করে জড়িয়ে ধরে মাহিমকে। অধরা তার লজ্জামাখা মুখখান আলুকায় মাহিমের বুকে। বিয়ে কিন্তু করবই কাল। অধরা ছোট্ট করে বলে। মণি খাবার নিয়ে অধরা রুমে আসছিল। তখনই মাহিম এক লাফে মনির সামনে দাঁড়িয়ে যায়। মনি খানিকটা চমকে উঠে, বাদর ছেলে ভয় কেন দেখালি? মোহিত মনির কাজ জড়িয়ে বলে, মাম্মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। লজ্জায় পাপা আর দাদুকে বলতে পারছি না। তুমি বলে দেবে প্লিজ? মনি অবাক হয়। এই ছেলের লজ্জা আছে? মেয়েটাকে? তুমি এখনই পাপাকে বলো বিয়ের কথা। দেন রাতে খাবার টেবিলে আমি সবার সামনে তার নাম বলবো। ওকে, ঠিক আছে। অধরাকে খাবার দিয়াছি। অধরা খাবে না। তুমি এখন যাও। মনি চলে যায়। মোহিত হাসে। রাতে খেলা হবে। মোহিত মাহমুদাকে একটা টেক্সট করে, মাম্মা, আমি বিয়ে করেছি। বউ নিয়ে দাদু বাড়িতে আছি। বউ দেখতে চাইলে চলে এসো। ফোনটা পকেটে রেখে অধরা রুমের দিকে তাকিয়ে বলে, কাল জীবনটা বদলে যাবে তোমার প্রেয়সী। মাহমুদা মিথিকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। আজকে সে অধরাকে মেরে ফেলবে। তার সংসারটা ভেঙে দিচ্ছে বজ্জাত মেয়েটা। তার দুই ছেলেকে বশ করে ফেলেছে। আজকে অধরাকে সে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। মায়ের মতোই চরিত্রহীন মেয়েটা আজকে যদি চরিত্র ঠিক করতে না পেরেছে, তাহলে তার নামও মাহমুদা না। মিথি কিছুই বুঝতে পারছে না। ও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। দাদু বাড়িতে কেন নিয়ে আসলো অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন তিনি মেয়ের হাত ধরে। শরীফ সবে বেরোচ্ছিল। শরীরটা ভালো যাচ্ছে না বলে দুপুরে খাবার খেয়ে একটু শুয়েছিল। কখন চোখ লেগে গিয়েছিল বুঝতে পারেনি। মাত্রই ঘুম ভাঙল তার। তাড়াহুড়ো করে রেডি হয়ে ছুটছিল দোকানের উদ্দেশ্যে। মাহমুদাকে দেখে বেশ অবাক হয় তিনি। মিথিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মিথিও হেসে বলে ওঠে, বাবা, কেমন আছো? শরীফ হাত বাড়িয়ে দেয়। মিথি মায়ের হাত ছাড়িয়ে দিয়ে বাবার কাছে চলে আসে। মাহমুদা রেগে গেলেও প্রকাশ করে না। সে এদিক সেদিক তাকিয়ে মোহিতকে খুঁজছে। মনি কিচেন থেকে বেরিয়ে মাহমুদাকে দেখে ভাবি বলে চেঁচিয়ে ওঠে। মাহমুদা চোখ মুখ শক্ত করে তাকায় মনির দিকে। মনে এগিয়ে যায় মাহমুদার দিকে। ভাবি, ভেতরে এসো। কতদিন পরে আসলে তুমি। তোমাকে সত্যি খুব মিস করি আমি। এসো এসো, ভেতরে এসো। মাহমুদার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে মনি। মাহমুদা কিছুই বলতে পারে না। মাহিম বেরিয়ে আসে। মাহমুদাকে দেখে বলে, মা, তুমি এখানে? মাহমুদা মাহিমের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এখানে আছো? আমাকে বলে কেন আসনি? মাকে ভালো লাগছে না আর? হাঁপিয়ে গেছো? মাহিম মাহমুদাকে হাত ধরে বলে, আমি তো চলে যেতে চেয়েছিলাম, তাই বলে আসিনি। তাছাড়া এখানে আসবো জানা ছিল না। একটা কাজে এদিকে এসেছিলাম। ভাবলাম বাবাকে দেখে যায়। মিথ্যে বলে মাহিম। মাকে সে কষ্ট দিতে চায় না। মোহিত শেষ বাজাতে বাজাতে তার রুম থেকে বের হয়। সোফায় আয়েশ করে বসে বলে, ব্রো, তোমাকে একটা মেয়েকে কিস করতে দেখলাম। সেটাই কি কাজ ছিল? মাহিম বিষম খায়। বাকিরা অস্বস্তিতে পড়ে যায়। মাহমুদা মোহিতের দিকে তাকিয়ে আছে। মাহিম শক্ত গলায় মোহিতকে বলে, মুখটা বন্ধ রাখবে তুমি। আমি মুখ বন্ধ রাখলে মাম্মা, তুমি কিন্তু দুদিন পরে জানতে পারবা দ্বিগুণ হচ্ছ। তখন কি করবে তুমি? তোমার ডান হাত তোমাকে পোল্টি মেরে দিবে যে। মাহমুদা ভয় পেয়ে যায়। মাহিমের ইচ্ছে করছে মোহিতের গালে 2-4টা থাপ্পড় বসিয়ে দিতে। মিথি শরীফের সাথে চলে যায়। এদের ঠোটকাটা কথা শুনতে রাজি না তারা। মাহমুদা মোহিতের সামনে গিয়ে দাঁড়ায়। বউ নাকি দেখাবা? মোহিত মাথা চুলকাতে চুলকাতে বলে, বউ দেখে তো তুমি সেন্সলেস হয়ে যাবে না? আমার বউয়ের রূপের আগুনে তুমি যদি জ্বলে যাও, আমি তোমার মা হই। ঠিক করে কথা বলো। আমার বউয়ের তো শাশুড়ি হবে। মাহমুদা কথা খুঁজে পায় না। তার ছেলে একদম বাদর হলো কি করে? মা, তুমি এসো আমার সাথে। ও পাগল হয়ে গেছে। ওর কথায় কান দিতে হবে না।
মাহিম মাহমুদাকে নিয়ে চলে যায় তার রুমের দিকে। মোহিত দীর্ঘশ্বাস ফেলে। মধু খেতে ভালো লাগে, কিন্তু স্বীকার করতে ভালো লাগে না। ব্যাপার না, আমি আছি তো। মাহমুদা আজকে থেকে যাবে এখানে, না থেকে উপায় নেই। রাত হয়ে গেছে। তাছাড়া দুই ছেলেকে বাঘের গুহায় রেখে সে কিছুতেই যাবে না। ছেলেদের সাথে নিয়েই এই বাড়ি ছাড়বেন তিনি। মাহমুদা আসার খবর পেয়ে বাড়ির সবাই ভীষণ খুশি। হৈহুল্লোড় লেগে গেছে। মনিয়ার শিলা রান্না করছে সব মাহমুদার পছন্দের। মমতা বেগম মাহমুদার সাথে কথা বলার জন্য তার আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু মাহমুদা কথা বলছে না। সে বিরক্ত, এটা তার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। মোহিতের কষ্ট হয়, খারাপ লাগে। এই মানুষগুলো এত ভালোবাসে তাকে, অথচ কি সুন্দর তাদের ছেড়ে থাকেন উনি। কিসের লোভে, কিসের দাপটে তাদের 3 ভাই বোনকে বাবার আদর থেকে বঞ্চিত করেছে, পরিবার থেকে দূরে রেখেছে। যা উনি একদম ঠিক করেননি, ভুল করেছে। অধরা সবে রুম থেকে বের হয়েছে। এতক্ষণ সে পড়েছে। সামনে ইনকোর্স পরীক্ষা। ড্রয়িং রুমে মাহমুদাকে দেখে চমকে ওঠে অধরা। খানিকটা দূরে মিথি বসে গল্প করছে শরীফের সাথে। দুজনের চোখে মুখে খুশির আমেজ। শরীফ মির্জনার দোকানে যায়নি। অধরা দাঁড়িয়ে থাকে। আসলে কোন দিকে যাবে, কি করবে বুঝতে পারছে না। মাহমুদার সামনে গেলে যদি 2-4টা থাপ্পড় মেরে দেয়। মোহিত খেয়াল করে অধরাকে। সে একগাল হেসে বলে, অধরা, কি সুন্দর লাগছে তোমায়। আমি তো ক্রাশ খেয়ে গেলাম। এবার সবার নজর অধরার দিকে। অস্বস্তিতে পড়ে যায় অধরা। মাথা নিচু করে শুকনো ঢোক গিলে। কেউ ব্যাপারটা সিরিয়াসলি না নিলেও মাহমুদা নেয়। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তখনই হুইল চেয়ার ঠেলে সেখানে উপস্থিত হয় আব্দুল্লাহ। সে মাহমুদাকে দেখে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, মা, ভালো আছো? মাহমুদা জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। অপমানিত হয় আব্দুল্লাহ। হাসি মুখটা চুপসে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মোহিত। মা না হলে এতক্ষণে গায়ে হাত তুলে ফেলত। শরীফ আহত হয়। মিথিকে ইশারা করে দাদুর কাছে যেতে। মিথি যায়। দাদুকে জড়িয়ে ধরে এটা সেটা জিজ্ঞেস করে আব্দুল্লাহর মন খারাপ ঠিক হয়ে যায়। আর তখনই বোমা ফাটায় মোহিত। সে দাঁড়িয়ে বলে ওঠে, আমি অধরাকে বিয়ে করতে চাই। সবাই স্তব্ধ হয়ে যায় মোহিতের কথায়। অধরা চোখ বড় বড় করে মোহিতের দিকে তাকিয়ে থাকে। মাহিম খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছে। এই মুহূর্তে সে নিজের মধ্যে নেই। ভালোবাসা হারিয়ে ফেলার ভয় মনের মধ্যে জেগে উঠেছে। গলা শুকিয়ে যাচ্ছে। বাড়ির সবাই রাজি হয়ে যাবে এটা জানা মাহিমের। কি করবে সে এখন? মাহমুদা দাঁড়িয়ে যায়। মোহিত, পাগলামির একটা সীমা থাকা দরকার। মাম্মা, রিল্যাক্স। পাগলামির তো এখনো কিছুই দেখলে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শরীফ হেসে ফেলে। নিজের জায়গা থেকে উঠে ছেলের পাশে এসে বসে। আমার বাজান প্রথমবার তার ইচ্ছের কথা জানিয়েছে, আর তা আমি অপূর্ণ করব না। ধুমধাম করে বিয়ে দেব তোদের। অধরা মাহিমের মুখের দিকে তাকায়। মাহিম কেন কিছু বলছে না। মাহমুদা তেরে এসে, এই মেয়েকে বিয়ে করলে আমার মরামুখ দেখবে তুমি। তুমি যে ভীতু মাম্মা, সুসাইড তোমাকে দিয়ে হবে না। মাহমুদা ভাষা হারিয়ে ফেলে মোহিতের এক একটা কথায়। অধরা এখন আর চুপ থাকতে পারে না। সে মনে মনে কথা সাজিয়ে নেয়। দাদা চাচার মুখের ওপর কথা বলার সাহস তার নেই। তবু আজকে তো বলতেই হবে। সারা জীবনের প্রশ্ন এটা। চুপ থেকে অন্যায় প্রশ্রয় দেবে না। তার জীবন এটা। বাকিদের সিদ্ধান্তে নিজের ভালোবাসা হারাতে পারবে না সে। অধরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কথা বলার জন্য মুখ খোলে। তখনই মোহিত অধরার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, তুমি আমার ভালোবাসা অধরা। তোমাকে সারা জীবন ভালো রাখার প্রতিজ্ঞা নিয়েছি আমি। আমার জীবন বিসর্জন দিয়ে হলেও তোমাকে ভালো রাখব। আর তুমি আমাতেই ভালো থাকবে, কারণ আমি কাপুরুষ নই। শেষের কথাটা মাহিমের দিকে তাকিয়ে বলে। অধরা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আই অ্যাম সরি বড় বাবা, আমি বিয়ে করতে পারবো না। সবে অনার্সে ভর্তি হয়েছি। এখনই বিয়ের প্যারা মাথায় নিতে চাই না। তাছাড়া আমার মোহিত ভাইয়াকে পছন্দ না। তাকে আমি আমার ভাই মনে করি। আর ভাইয়ের সাথে বিয়ে ইম্পসিবল। মোহিত হাসে। হাসতে হাসতে বাবার পাশে গিয়ে বসে। মাহমুদা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, এ যাত্রায় বাঁচা গেল। আব্দুল্লাহ হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে মোহিতের সামনে এসে বসে। মাহিম চুপচাপ সবটা দেখছে। রাগ হচ্ছে না তার, বরং অস্বস্তি হচ্ছে। কেন সে মোহিতের মতো সব জায়গায় সব কথা বলতে পারে না? কেন সে মোহিতের মতো চঞ্চল না? কেন সে মনের কথা সহজেই প্রকাশ করতে পারে না? এই যে সবার সামনে স্বীকার করতে পারল না অধরাকে ভালোবাসে সে, কেন পারল না? এভাবে চলবে নাকি?
আব্দুল্লাহ মোহিতের হাতের উপর হাত দিয়ে নরম হয়ে বলে, দাদু ভাই, এসব চিন্তা বাদ দাও। পড়ালেখা শেষ করেছো, ভালো একটা চাকরি করো, তারপর বিয়ের চিন্তা। পছন্দ করে বিয়ে করবে, এতে আমার কোনো আপত্তি নেই, সাথে আছি তোমার। কিন্তু ভাই বোন এটা আমি মানব না। অধরা তোমার বোন, মিথি আর সে তো আলাদা নয়, তাই না? মোহিত হাত সরিয়ে নেয়, ফোঁস করে শ্বাস টেনে বলে, কোথায় আর কোথায় অধরা? কাজিন আমরা, ভাই বোন না। আমি অনেক আগে থেকেই অধরাকে বিয়ে করব ভেবে রেখেছি। কখনোই বোন মনে করিনি, বউ ভেবেছি। আমি তাকে বিয়ে করব, ইটস ফাইনাল। অধরা বিরক্ত হয়, ইচ্ছে করছে মোহিতের মাথায় একটা বাড়ি মারতে। কেমন বাজে ছেলে সে। মাহমুদা ফুঁসিয়ে উঠে বলে, লজ্জা নেই তোমার? বাবা দাদার সামনে কিভাবে কথা বলছো? মাহিম, একে থামাও তুমি, আমি জাস্ট নিতে পারছি না। মোহিত লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ ব্রো, আমায় থামাও, কিছু একটা বলে দাও, যেটা আমি আর অধরা শুনতে চাচ্ছি। অতিভক্তি চোরের লক্ষণ, ভক্তি বাদ দিয়ে মনটাকে খুলে দাও। মাহিম মোহিতের দিকে তাকিয়ে থাকে, কিছু বলার নেই তার। অধরা বলে ওঠে, বড় বাবা, আমি আর এসব শুনতে চাচ্ছি না, আশা করি তুমি আমায় বুঝবে। বলে অধরা তার রুমে চলে যায়। মিথিও অধরার পেছন পেছন যায়। শরীফ দীর্ঘশ্বাস ফেলে। ছেলে প্রথমবার একটা আবদার করল, কিন্তু সে আবদারটা পূরণ করতে পারল না। কেমন বাবা সে, লজ্জা লাগছে তার। মাহমুদা কটমট চোখে তাকিয়ে বলে, এই বাড়িতে আমার থাকার মতো কোনো রুম হবে নাকি চলে যাব? আব্দুল্লাহ তাড়াহুড়ো করে কিছু বলতে যায়। তখনই মোহিত বলে ওঠে, মাম্মা, তুমি চলে গেলে কারো কিছু আসবে যাবে না। তুমি এতটা গুরুত্বপূর্ণ না। সো গলা নামিয়ে কথা বলবে। দাদু দাদিমা বাবা, তারা তোমার গুরুজন, সম্মান দিতে শিখো। মাহমুদা দমে যায়, লজ্জায় মাথা নুয়ে ফেলে। মোহিত আবারও বলে, বাড়িতে কোনো খালি রুম নেই, থাকতে হলে পাপার রুমে থাকবে। আর তার পাশ হয়ে সরি বলবে। তোমার দাপট চলবে না আর, বুড়ো হচ্ছ, দুদিন পরে কবরে যাবে, একটু তো ভালো কাজ করে যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করা সম্ভব হচ্ছিল না, তাই মাহমুদা গটগট পায়ে চলে যায় শরীফের রুমে। মাহিম সকলের চোখের আড়ালে হাসে। আব্দুল্লাহ বলে, মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। জানি দাদু, সরি বলে নেব। আর হ্যাঁ, আমি অধরাকে বিয়ে করব। মোহিত চুল ঠিক করতে করতে চলে যায়। রাতে আর খাওয়া হয় না অধরার, গলা দিয়ে খাবার নামবে না তার। রুমের দরজা বন্ধ করে বসে আছে। আরিফ একটা কাজে ঢাকা গেছে, ফিরবে কালকে। বাবা থাকলে কষ্টটা কমতো, বাবার সাথে একটু কথা বললে মন ঠিক হতো। অধরা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মাকে এক নজর দেখার ইচ্ছে জেগেছে, কিন্তু এমনটা দেখবে ভাবতেই পারিনি। অধরার বিষাক্ত মনটা আবারও বিষিয়ে যায়। কারণ শিউলির চুলের মুঠো ধরে মারছে তার স্বামী, চিৎকার করে কান্না করছে সে, তবুও থামছে না। দ্রুত পেছন ঘুরে দাঁড়ায় অধরা, চোখ দুটো টলমল করে ওঠে। যতই দোষী হোক, দিন শেষে মা তো, টানটা থেকেই যায়। মাঝে মধ্যে ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন করলে এমন? কি পেলে তুমি? কেন আমাকে আর বাবাকে অসহায় করে দিলে? কেন সুখের সংসারটা ভেঙে দিলে? না ঘুমিয়ে রাত পার করে দেয় অধরা। রাতে কেউ তাকে খেতে ডাকতে আসেনি। বাবা থাকলে সবাই ডাকত, জোর করত, খাইয়েও দিত। বাবা নেই বলে কারোই অধরার কথা মনে নেই। সকাল সকাল দরজা ধাক্কানোর শব্দ পেয়ে অধরা বিরক্ত হয়। চোখ মুখ কচকে দিয়ে দরজা খোলে। মাহিম চট করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অধরা বড় বড় চোখ করে তাকিয়ে বলে, আপনি এখানে? মাহিম অধরার দুই গালে হাত দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুমি একটু পরে চলে যাবে। তোমার জন্য আমি ওয়েট করব বাজারে, সেখান থেকে কাজী অফিসে চলে যাব। ফোনের চার্জ শেষ, তাই রিস্ক নিয়ে রুমে আসতে হলো। অধরা মাথা নাড়ায়। মাহিম অধরার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আসছি আমি, সাবধানে এসো তুমি। বলেই চলে যায় মাহিম। অধরা মুচকি হাসে, তার মন খারাপ ভালো হয়ে গেছে। এই যে তার মন ভালো করার মেডিসিনকে দেখল, তার ছোঁয়া পেল। এই মানুষটাকে ছাড়া বাঁচবে না অধরা। দুটো সেকেন্ডও চিন্তা করতে পারে না এই মানুষটিকে ছাড়া। মায়ায় বেঁধেছে সে অধরাকে, প্রাণ থাকতেই মায়া কমবে না। বিয়ে হলো পবিত্র একটা বন্ধন, এই বন্ধন সারা জীবনের। পরিবারের দোয়া ছাড়া, বাবার সম্মতি ছাড়া এই বাঁধনে আবদ্ধ হওয়া কি উচিত হবে? বড় ভুল হয়ে যাবে না? অধরার মন টানছে না। প্রিয় মানুষটিকে বিয়ে করার একটা সুযোগ এসেছে, সেটাও হাতছাড়া করে দেবে? একদিকে পরিবার, আরেকদিকে ভালোবাসার মানুষ। কোথায় যাবে অধরা? কাকে বেছে নেবে? কি করবে? অধরার তেমন ভালো কোনো বন্ধু নেই, যার সাথে মনের কথা শেয়ার করবে বা যাকে মনের কথা খুলে বলবে।
এত বড় পৃথিবীতে অধরা যে ভীষণ একা। ফ্রেশ হয়ে বসে বসে এসবই ভাবছিল অধরা। তখনই আরিফ একগাল হেসে অধরার রুমে ঢুকে পড়ে। বড় বড় দুটো টেডি বিয়ার অধরার বেটে রেখে অধরার পাশে বসে পড়ে। অধরা ভাবনায় এতটাই বিভোর ছিল যে তার উপস্থিতি টের পায়নি। আরিফ হাত রাখে অধরার কাঁধে। অধরা চমকে তাকায়। বাবাকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। বাবা, কখন আসলে? আরিফ অধরার মাথাটা নিজের কাঁধের ওপর রাখে। এক্ষুনি আসলাম। খেয়েছিস? মাত্র উঠলাম। ঠিক আছে, দুজন একসাথে খাবো। মন খারাপ কেন? অধরা মলিন হেসে বলে, বাবা, আমাকে আর একটা মা এনে দিবে, যাকে আমি মনের কথাগুলো বলতে পারবো? আরিফ থমকে যায়, চোখ দুটো বন্ধ করে ফেলে। তখনই চোখের সামনে ভেসে ওঠে শিউলির মুখটা। তাদের সম্পর্ক চলাকালীন সময়ের কিছু ঘটনা মনে পড়ে। ভালোবাসাময় দিন, খুনসুটি, তাদের রাজকন্যা হওয়ার সময়, সবকিছু ভাসতে থাকে চোখে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে, তোমার ভাগ্য খারাপ শোনা। তোমার মতো এত সুন্দর ফুলকে যে জন্ম দিয়েছে, সেই ছেড়ে গেছে। অন্য কেউ আসলে তোমাকে আপন করবে না, আর আমিও পারবো না কাউকে আনতে। তোমার মাও আমি, বাবাও আমি। অধরা বলার মতো কথা খুঁজে পায় না। বাবা তো ঠিকই বলেছে, ভাগ্য খারাপ তার, কেউ ভালোবাসবে না তাকে, সে অভাগা। বেশ কিছুক্ষণ বাবা মেয়ে চুপচাপ সময়টাকে উপভোগ করে। মনের মধ্যে দুজনেরই অনেক কথা জমে আছে, কিন্তু মুখ ফুটিয়ে বলতে পারছি না। আমার খিদে পেয়েছে অধরা। অধরা বাবার দিকে তাকায়। খিদে তারও পেয়েছে, রাতে কিছু খায়নি বলে। খিদেটা বেড়ে গিয়েছে, চলো খেয়ে আসি। অধরা আরিফের হাত ধরে খাবার খেতে যায়। মোহিত বসেছিল, আজকে সে লাফাচ্ছে না, চুপচাপ বসে আছে খাবার সামনে নিয়ে। মিথি শরীফের পাশে বসে আছে। মাহমুদা চলে গেছে ভোরেই। মাহমুদাকে দিতে গেছে মাহিম। খাওয়া শেষে মোহিত আর মিথি চলে যাবে। অধরা আর আরিফ বসতেই সবাই খেতে শুরু করে। মোহিত এক পলকের জন্য অধরার দিকে তাকায়নি, সে মাথা নিচু করে খাচ্ছে। অধরা কিছুটা অবাক হয়, এটা কি করে সম্ভব? এ ছেলে এত ভালো হলো কি করে? তবুও খুব একটা পাত্তা দেয় না, নিজের খাওয়ায় মনোযোগ দেয়। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করেই অধরা বাসা থেকে বেরিয়ে যায়। দোটানা মনটা বলে ওঠে, ভালোবাসা হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাবে না। যেহেতু আজকে তার বিয়ে হবে, তাই শাড়ি পরেছে, টকটকে লাল রঙের শাড়ি। শাড়িটা মায়ের। যাওয়ার সময় সে গোটা কয়েক শাড়ি আর কয়েকটা গহনা ফেলে গেছে, বাদবাকি সবই নিয়ে গেছে। এমনকি আব্দুল্লার লকার থেকে কয়েক লাখ টাকাও নিয়ে গিয়েছিল। শাড়িটা গায়ে জড়াতে মামা একটা গন্ধ আসে নাকে। অধরার স্পষ্ট মনে আছে, তার ৮তম জন্মদিনে এই শাড়িটাই পরে অধরার সামনে কেক কেটেছিলেন তিনি। বাবা পরেছিল লাল পাঞ্জাবি, আর অধরা টকটকে লাল ফ্রক। সেই ফটো এখনও আরিফের রুমের দেয়ালে টাঙানো। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনোই আমাদের পিছু ছাড়ে না। মায়ের পাতলা কিছু গহনা পরে নেয়, একটুখানি সাজুগুজু করে, তারপর ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে। মনে জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছিস? অধরা বলেছে কলেজে। শিলা গেট পর্যন্ত এগিয়ে দিয়েছে অধরাকে, কপালে চুমু দিয়েছে। মমতা আড়াল থেকে প্রাণ ভরে দেখেছে। ইচ্ছে করছিল বুকে জড়িয়ে একটু ভালোবাসা দিতে, কিন্তু পারে না। এত বছর ধরে মেয়েটাকে চোখের বিষ ভেবে আসছে সে। সে জানে এতে অধরার দোষ নেই, তবু সে অধরাকে দোষ দেয়। বাজারের পাশে একটা পার্কে অপেক্ষা করছে অধরা। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, কিন্তু মাহিম আসার নাম নেই। কয়েকবার কল করেছে মাহিমকে, কিন্তু ফোন বন্ধ। এবার কান্না পাচ্ছে অধরার। বুঝে গেছে মাহিম আর আসবে না। এভাবে ঠকালো তাকে। ভালোবাসা ছিল না একটুও, ইমোশন নিয়ে খেলেছে শুধু। কান্না আটকাতে পারে না অধরা, ফুপিয়ে কেঁদে ওঠে। শিশু পার্কে হওয়াতে আশেপাশে অনেক মানুষই ছিল। অধরার কান্না দেখে তারা তাকিয়ে থাকে অধরার দিকে। নর্মাল পার্ক, ২-১টা খেলনা রাখা আর বসার জন্য কয়েকটা বেঞ্চ, গেট নেই কোনো। তাই মানুষ যখন তখন যেখান দিয়ে খুশি ঢুকতে এবং বেরোতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ৬ ঘন্টা একটানা এখানে বসে আছে অধরা। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গেছে। পরিপাটি হয়ে খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মাথা ঝিমঝিম করছে। হাতে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ বেজে চলেছে। স্ক্রিনে বাবা নামটা জলজল করছে, কিন্তু ফোন তুলছে না অধরা। বিকেল গড়ে এবার সন্ধ্যা হতে চলেছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শিউলি পার্কের পাশে রাস্তা পরিষ্কার করছিল। সে বিকেল থেকে কাজে লেগেছে। এসেছে পর থেকে
অধরা এখানে বসে থাকতে দেখছে। ইচ্ছে করছে এগিয়ে যেতে, কি হয়েছে জিজ্ঞেস করতে, কিন্তু পারছে না। তাকে দেখলে অধরা অবশ্যই নরম ব্যবহার করবে না, সুন্দর করে কথা বলবে না। মেয়েটার দুঃখ কমার বদলে বেড়ে যাবে। মাগরিবের আজান দেওয়ার পরপরই অধরা ঢলে পড়ে যায় ব্রেঞ্চে। একা একা না, তার সামনে দিয়ে একটা মহিলা হেঁটে যাওয়ার সময় কিছু একটা ফেলে তার ওপর। তারপর থেকেই ঝুলছিল সে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার আগেই কেউ একজন তাকে পুরুষালী শক্ত হাত দিয়ে ধরে ফেলে, মাথাটা বুকের সাথে চেপে ধরে। অধরা, আমি এসেছি। চোখ খোলো অধরা। আধো আধো চোখ খুলতেই পরিচিত একটা মুখ দেখতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। শিউলি দূরে দাঁড়িয়ে দেখছে, তার মুখটা অন্ধকারে ঢেকে গেছে। তার কাজ সম্পন্ন হয়নি। কি জবাব দেবে সে? এতগুলো টাকা পাওয়ার কথা ছিল তার, টাকা পাওয়া হলো না। মাহিম বুকের সাথে মিশে রেখেছে অধরার মাথাটা। মেয়েটা একদম নেতিয়ে পড়েছে। মাহিমের হাতে চোট থাকায় ভালো করে ধরতে পারছে না। কি করে অধরাকে গাড়ি অবধি নিয়ে বেসে কি করবে? নিজেই দাঁড়াতে পারছে না। হাতে পায়ে গলায় মাথায় প্রচণ্ড চোট লেগেছে তার। মাহিম আশেপাশে তাকাতে থাকে, কারো সাহায্য দরকার। পাশে অধরার ফোনটা দেখতে পেয়ে একটু ভরসা পায়। বাঁ হাতে ফোনটা তুলে আরিফকে কল করে। আরিফের ফোন ধরতে দেরি হয় না, যেন সে ফোনের আশায় বসেছিল। মা, ঠিক আছিস তুই? কল কেন ধরছিস না? কি হয়েছে? মাহিম ঠোঁট ভিজিয়ে জিভ ভিজিয়ে বলে, চাচ্চু, আমি। শিশু পার্কে এসো জলদি, বলেই কল কেটে দেয়। অধরার মাথাটা সোজা করে মাটিতেই বসে পড়ে। শিউলি দূরে দাঁড়িয়ে দেখছি সব। ছেলে মেয়ে দুটোর জন্য ভীষণ মায়া হচ্ছে তার। একটু কি এগিয়ে যাবে ওদের দিকে, কথা বলবে ওদের সাথে? তখনই শিউলির বাটন ফোনটা কেঁপে ওঠে। কোমর থেকে ফোনটা বের করে রিসিভ করে বলে, মাহিম বাবা চলে এসেছে। মাহমুদা হাতের কাছে থাকা পানির গ্লাস ফেলে দেয়। মাহিম কি করে বের হলো? আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করেন না, সে অবুঝ। মাহমুদা আলতো হাসে। তার নির্দোষ মেয়েটাকে কুটি কুটি করে কেটে নদীতে ভাসিয়ে না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না, বলেই মাহমুদা কল কেটে দেয়। শিউলি দীর্ঘশ্বাস ফেলে। সে জানে মাহমুদা এটা এমনটা কখনোই করবে না। একটু হয়তো রেগে আছে। জীবনের সবথেকে বড় চাওয়াটা না পাওয়ার শোকে মনটা বিষিয়ে গেছে। কিন্তু তিনি নিষ্ঠুর নয়। তাকে ভালো করে বোঝালেই সে বুঝতে পারবে। কিন্তু কে বোঝাবে তাকে? আরিফ দৌড়ে আসে। বিচলিত হয়ে অধরার গালে হাত বুলায়। চোখ দুটো তার টলমল করছে। বাড়ি থেকে ভালো মেয়ে বের হলো, কিন্তু এখন তার কি হলো? মেয়েকে কোলে নিয়ে দৌড়ে যেতে থাকে সে। মাহিম পেছন পেছন খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই। মোটামুটি দুজনই সুস্থ। বাড়ির কাউকে কিছু জানাতে বারণ করে মাহিম, তাই আর আরিফ কাউকে জানায়নি। অধরা রাতের মধ্যে ঘুম ছুটবে না, সকালে সে জাগবে। মাহিমকে ওষুধ দেওয়া শেষে আবারও অধরাকে আরিফ কোলে তুলে নেয়। তারপর বেরিয়ে যায় হাসপাতাল থেকে। কড়া রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় অধরার। আড়মোড়া ভেঙে চোখ খোলে। মাথার উপরে সাদা রঙের দেয়াল দেখে কপাল কুঁচকে ফেলে। তার রুমের দেয়াল তো নীল রঙের, সাদা কি করে হলো? মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেয়ে দ্রুত পাশ ফিরে তাকায়। বাবার ঘুমন্ত মুখটা দেখে মুখে হাসি ফুটে ওঠে অধরার। তারপর আস্তে আস্তে গতকালকের সব ঘটনায় মনে পড়ে যায়। চোখ দুটো টলমল করে ওঠে। মাহিম এইভাবে ঠকালো তাকে। পানি গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই হাতের উল্টো পিঠে মুছে ফেলে অধরা। মাথা থেকে বাবার হাতটা আস্তে করে সরিয়ে দিয়ে উঠে বসে। গায়ে সুতি থ্রি পিস দেখে বুঝে ফেলে কেউ পাল্টে দিয়েছে শাড়িটা। জানালার পর্দা টেনে দিয়ে বাবার শরীরে কাঁথা টেনে দিয়ে বাবার চুলে একটুখানি হাত বুলিয়ে চলে যায় অধরা। দরজার সামনেই মাহিমকে দাঁড়ানো দেখে কিছু বলতে যায়। তখনই মাহিম বলে ওঠে, ব্যাগ গুছিয়ে নে। অধরা ভ্রুকুচকে তাকায়। মাহিম আবার গম্ভীর গলায় বলে, আমার হাতে সময় কম, দ্রুত করতে হবে। আপনি এত আঘাত পেয়েছেন কি করে? সেসব তোকে ভাবতে হবে না, যা বলেছি তাই কর, বলে মাহিম চলে যায়। অধরা হা করে তাকিয়ে থাকে। ব্যাগ কেন গোছাবে? কোথায় যাবে? কার সাথে? কিন্তু এই প্রশ্নের উত্তর কে দেবে? তখনই মনিকে খেয়াল করে, অধরা, মাহিম তোকে টরে নিয়ে যাচ্ছে। আমাকে? অধরা অবাক হয়ে বলে, শুধু তোকে না, মিথির সাথে যাবে মাহিমের কিছু কলিগ। আচ্ছা, দ্রুত তৈরি হয়ে নে। অধরা মুচকি এসে রুমে ঢুকে পড়ে। মনি কালকের কথা কিছুই জিজ্ঞেস করল না। তার মানে মাহিম সবটা ম্যানেজ করে নিয়েছে। ভালোই হয়েছে।
তবে লোকটার শরীরে এত চোট কেন? এই প্রশ্নটা মাথায় ঘুরছে শুধু। কি করে পেল? আর কাল কেনই বা আসলো না? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ট্যুরে গেলে। মাহিমকে হাতের নাগালে পাওয়া যাবে। অধরা ছোট্ট একটা লাগেজে নিজের প্রয়োজন জিনিস ভরে নেয়। গোলাপি রঙের একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নেয়। সাজতে গিয়ে সাজে না। আয়নায় শেষবার নিজেকে দেখে রুম থেকে বের হয়। সবাই খেতে বসেছে। আরিফও সবে বসেছে। অধরা গিয়ে আরিফের পাশে বসতে যাবে, তার আগেই মাহিম বলে ওঠে, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। আরিফ বলে, এতটা জার্নি করবে, না খেয়ে কি করে? চাচু, বাসে সবাই একসাথে খাবো। অধরা চল। মনে অধরার লাগেজ নিয়ে চলে এসেছে। অধরা সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। আরিফ খাওয়া রেখে মেয়েকে এগিয়ে দিতে আসে। অধরা ঘুরতে প্রচুর ভালোবাসে। সময়ের অভাবে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া হয় না। মাহিমের ওপর তার অগাধ বিশ্বাস আছে, তাই মেয়েকে ছাড়ল। সে জানে মাহিম ঘুরিয়ে আবার সেফলি তার মেয়েকে বাড়িতে দিয়ে যাবে। অধরা হাসি মুখে বাবাকে বাই বলে গাড়িতে বসে পড়ে। মাহিম গাড়ি চালানো শুরু করে। খানিকটা রাস্তা যেতেই অধরা বলে, ম্যানেজ করলে কি করে? মাহিম জবাব দেয় না, চুপচাপ ড্রাইভিং করছে। অধরা মুখ বাঁকায়। এত ভাব দেখাচ্ছে কেন লোকটা? অধরাও রাস্তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ গাড়ি থামতেই অধরা তাকায় মাহিমের দিকে। মাহিম সিট বেল্ট খুলছে, নামালেন কেন? আপনার ভাঙা গাড়ি কি নষ্ট হয়ে গেল? মাহিম তাকায় অধরার দিকে। না, তোকে ভাঙতে গাড়ি থামালাম। অধরার কপালে 3টে ভাঁজ পড়ে। কি আবার কি করল? ততক্ষণে মাহিম নেমে গেছে। অধরা মাহিমকে কিছু বলার জন্য আবারও পাশ ফিরতে দেখতে পায় বড় বড় করে লেখা, কাজী অফিস। তার মানে আজকে তাদের বিয়ে হবে? মাহিম বিয়ে করবে বলে এখানে আনলো? বিয়ের পরে ট্যুরে যাবে? ট্যুর না হানিমুন হবে সেটা? খুশিতে অধরার মনটা নেচে ওঠে। ফাইনালি তার বিয়েটা হচ্ছে। সে হানিমুনে যাচ্ছে। সব কেমন স্বপ্নের মতো লাগছে। মানুষটা সঠিক বলেই দিনটা এতটা সুন্দর হতে যাচ্ছে। মাহমুদা ছিলেন হাসি খুশির চঞ্চল প্রকৃতির মেয়ে। স্কুল, কলেজ সব জায়গায় তার চঞ্চলতার জন্য বেশ পরিচিত ছিল। 16 বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। এক দেখায় মুগ্ধ হয়ে যায় সে। 2, ব্যাস সিনিয়র ছিল আরিফ। মাহমুদার রোজ তাকে দেখত, স্বপ্ন সাজাত, কিন্তু মনের কথা কাউকে বলতো না, এমনকি তার বন্ধুদেরও না। আরিফ মাহমুদার সাথে একদিন নিজে থেকে কথা বলে, ভাব জমায়, বন্ধুত্ব করে। মাহমুদা ভেবেছিল তাকে বুঝি পছন্দ করে। তাদের বন্ধুত্ব বাড়তে থাকে। একদিন আরিফ মাহমুদাকে বলে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে, ঠিকানা দিতে এবং বাবার নাম্বার দিতে। মাহমুদা সেদিন ভীষণ খুশি হয়েছিল। ভাগ্যকে বারবার শুক্রিয়া জানাচ্ছিল। পরের দিনে আরিফ তার পরিবার নিয়ে মাহমুদাকে দেখতে যায়। লাল টুকটুকে শাড়ি পরেছিল মাহমুদা। মুখের ছিল লজ্জার আভা। কিন্তু যখনই জানতে পারল আরিফ আসলে তার বড় ভাইয়ের জন্য মাহমুদার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, মাথায় আকাশ ভেঙে পড়ে। অসহায় হয়ে পড়ে। কান্না আটকে রাখার বৃথা চেষ্টা করে। মেয়ে পছন্দ হওয়াতে আব্দুল্লাহ প্রস্তাব রাখে, আজকে কলমা করে নিয়ে যাবে। মাহমুদার বাবা মা অমত করে না। এত ভালো সম্বন্ধ অমত করবে কি করে? বিয়ে হয়ে যায় মাহমুদার। চলে আসে শ্বশুর বাড়ি। মনের মধ্যে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করতে থাকে। তার চঞ্চলতা মিয়ে যায়। সে হয়ে ওঠে গম্ভীর রাগী বদমেজাজি। 2টো সন্তান হয় তার। কিন্তু যখন আরিফ বিয়ে করে নিয়ে আসে, চোখের সামনে বউয়ের সাথে খুনসুটি করে। তাদের ভালোবাসা সহ্য করতে পারছিল না মাহমুদা। শরীফকে অনেকবার বলেছে, চলো না, আমরা আলাদা থাকি। কিন্তু শরীফ তার কথা শোনেনি। ডিপ্রেশন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে। কাউকে বলতে পারেনি মনের কথা। কাউকে বোঝাতে পারেনি তার পরিস্থিতি। একা একা দমড়ে মুচড়ে মরেছে। মেয়ের জন্মে পরে চাকরি পেল, ভালো টাকা বেতন। এবার একটু শান্তি দরকার। তাই সেও অযথা ঝগড়া করে ছেলেমেয়ে নিয়ে পাড়ি জমিয়েছিল শহরে। সুখ খুঁজে নিয়েছিল সে। শরীফ তার থেকে মাহমুদার সাথে সেভাবে যোগাযোগ করেনি। কখনো জিজ্ঞেস করেনি কেমন আছো। ফোন দিলে ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করত। মাহমুদা ভেবে পায় না তার দোষটা কোথায়। তার কপালে সুখ কেন লেখা থাকলো না? ভালোবাসা তো অপরাধ না। সে ভুল মানুষকে ভালোবেসেছে। যদি কপালে না থাকবে তাহলে তাকে কেন ভালোবাসতে হলো? মোহিত মায়ের ডায়েরিটা বন্ধ করে ফেলে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই ডায়েরিটা বহু বছর আগে মাহিম পড়ে ফেলেছে। তাই সে মাকে কখনো কষ্ট দেয় না।
মহিত ডায়েরিটা জায়গা মতো রেখে দেয়। মাহমুদা রান্না করছে। সে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। ব্যস্ত মাহমুদা মোহিতকে দেখছে না। সে ব্যস্ত ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। একটু পরে তাকে কলেজে ছুটতে হবে। মোহিত বলে ওঠে, মাম্মা, ভালোবাসি তোমায়। মাহমুদা থেমে যায়। হাতের খুন্তিটা পড়ে যায়। পেছন ফিরে ছেলের দিকে তাকায়। কখনো এভাবে বলেনি মোহিত। মাহিম বলে। কখনো রান্নাঘরে সে দাঁড়ায়নি মোহিত। মাহিম দাঁড়িয়ে থাকে। মোহিত মাহমুদাকে জড়িয়ে ধরে। লম্বায় মাকে ছাড়িয়ে সে কিছু বছর আগে। মায়ের মাথাটা একদম মোহিতের বুকের মাঝে। মাহমুদার চোখে পানি চলে আসে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। জীবনে অনেক আফসোস রয়েছে তার। সবথেকে বড় আফসোস হলো ছেলের ভালোবাসা না পাওয়ার আফসোস। সেও আফসোসটা কি এবার শেষ হলো? তার নারী ছেঁড়া ধন তাকে ভালোবাসল। মাম্মা, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। মাহমুদা দীর্ঘশ্বাস ফেলে। মোহিতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রান্না শেষ করে কলেজে যেতে হবে বলে সে আবারও রান্নায় মনোযোগ দেয়। মোহিত মাকে দেখতে থাকে। অধরা আর মাহিমের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে আরও ৮ ঘন্টা আগে। অধরা গাড়িতে বসে আছে। মাহিমের বন্ধুরা চলে গেছে। মাহিম দূরে দাঁড়িয়ে মাহমুদার সাথে কথা বলছে। তার চোখ মুখ শুকনো। বোঝা যাচ্ছে মাকে ঠকিয়ে সে অনুতপ্ত। হেরে গেছে সে ভালোবাসার কাছে। প্রিয় মানুষটিকে হারানোর ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। সেই মুহূর্তে বিয়ে ছাড়া ভালোবাসা ধরে রাখার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। কক্সবাজার থেকে ঘুরে এসে মায়ের পা জড়িয়ে ক্ষমা চাইবে সে। কলগেটে গাড়িতে এসে বসে। অধরার দিকে তাকিয়ে মুচকি হাসে। হাত বাড়িয়ে দেয়। অধরা মাহিমের শক্তপোক্ত পুরুষালী হাতটা শক্ত করে হাতটা ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দেয়। তৃপ্তির হাসি হাসে মাহিম। চুমু খায় অধরার হাতের উল্টো পিঠে। আমি মোহিতের মতো এত সুদর্শন নই, স্মার্ট নই, ওর মতো ইমপ্রেস করতে পারি না, গুছিয়ে মনের কথা বলতে পারি না। তবে একটা কথা বলছি তোকে, আমার জীবনে তুই আর মা ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই। তোরা দুজন আমার কাছে সমানভাবে দামি। মা আমাদের সম্পর্ক মেনে না নিলে আমি জোর করতে পারবো না, বা তোকে নিয়ে আলাদা থাকতে পারবো না। আমি তোর থেকে সময় চেয়ে নেব, মাকে বুঝাবো, আমার মা বুঝবে আমি জানি, তবে একটু সময় লাগবে। সেই সময়টুকু তুই আমাকে দিবি? অধরার দূরত্ব ঘুচিয়ে নিয়ে মাহিমের কোলে এসে বসে। গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে, পারবো। মাহিম 2 হাতে আগলে নেয় অধরাকে। মাথায় পরপর কয়েকটা চুমু খায়। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোকে। আমিও ফেসবুকে বেশ কয়েকদিন যাবৎ একটা মেয়ে মোহিতকে বিরক্ত করে যাচ্ছে। মেসেজের উপর মেসেজ, রিপ্লাই দিলে লেট হলে কল, প্রতিটা পোস্টেই কমেন্ট। একটা আইডি ব্লক করলে আরেকটা আইডি হাজির। গতকাল রাতে মেয়েটার প্রবলেম জিজ্ঞেস করতে সে বলেছে মিট করবে। মোহিত রাজি হয়েছে। দেখা করতে এসেছে মেয়েটার সাথে। ৮ ঘন্টা আগে মোহিত এসে রেস্টুরেন্টে বসেছে। এখনও মেয়েটার আসার নাম নেই। ভারী বিরক্ত মোহিত। 2 মগ কফি শেষ করেছে ইতোমধ্যে। এবার আর ধৈর্য কোলাচ্ছে না। তাই সে পরনের ব্ল্যাক শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দাঁড়িয়ে যায়। চলে যাবে এখন এখান থেকে। এক পা বাড়াতেই তার সামনে হুড়মুড়িয়ে একটা মেয়ে এসে দাঁড়ায়। গোল গোল চোখ করে সে মোহিতের দিকে তাকিয়ে থাকে। মোহিত ভ্রুকুচকে তাকায়। বয়স কত হবে? 17-18। ছিপছিপে গায়ের গড়ন, গোলগাল মুখখানা, ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে। শার্টের নিচে সাদা টি শার্ট, একদম মোহিতের সাথে ম্যাচিং করে। জুতো আর সানগ্লাস পর্যন্ত মোহিতের সাথে ম্যাচিং করে পরেছে। মোহিত পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলে, হু আর ইউ? মেয়েটা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলে, জ্যোতি। আপনাকে ফেসবুকে ডিস্টার্ব আমি করি। মোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। ডিস্টার্ব করে? তাও আবার বড় গলায় বলছে। মোহিত পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে পড়ে। জ্যোতিও কম যায়। সেও মোহিতের মতো বসে। বেজায় বিরক্ত মোহিত। কোন পাগলের পাল্লায় পড়ল সে? পা নামিয়ে বসে মোহিত। জ্যোতিও তাই করে। মোহিত 2 হাত টেবিলের ওপরে রেখে জ্যোতির চোখে চোখ রেখে বলল, প্রবলেম কি? জ্যোতি নড়ে চড়ে মোহিতের মতো করে বসে। বলে, আই এম ইন লাভ উইথ ইউ। মোহিত বিরক্তির নিঃশ্বাস ফেলে। ভালোবাসা টালোবাসা সে চায় না। জীবনে একটা মেয়েকে ভালো লেগেছে, তাকে নিজের ভাইয়ের বউ হিসেবে দেখতে হবে। আবার দ্বিতীয় কাউকে ভালো লাগলে না জানি কি হিসেবে দেখতে হয়। ভালোবাসা বড্ড ভয় পায় মোহিত। জ্যোতি আবার বলে ওঠে, আমি কিন্তু ফালতু মেয়ে না। জ্যোতি খান আমি। আমার আপনাকে ভালো লেগেছে মানে আমার আপনাকে লাগবে, অ্যাট এনি কস্ট।
মোহিত অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেলে। কি বলে এ মেয়ে? একটু ভয় করছে না তার? বাড়ি যাও। মোহিত গম্ভীর গলায় বলে, বিয়ে কবে করবেন বলুন, তারপর বাড়ি যাব। মোহিত হেসে ফেলে। জ্যোতি মোহিতের সেই সুন্দর হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মুখ ফুসকে বেরিয়ে আসে, মাশাল্লাহ। মোহিত নিজের ঝাঁকড়া চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলে, বাসায় যাও। জ্যোতি মাথা নিচু করে ফেলে। তারপর রিনরিনে বলে, রাতে কল করব। রাত আসুক আগেই বলে মোহিত চলে যায়। জ্যোতি তাকিয়ে থাকে। সে মোহিতকে ফলো করে। মিথির সাথে বন্ধুত্ব হয়েছে তার অনেক আগে। মিথি থেকেই মোহিতের সব খবরাখবর নেয় এবং আজকে কী রঙের শার্ট পরেছে এটাও জেনে নেয়। কক্সবাজারের সুন্দর একটা রিসোর্টে উঠেছে মাহিম অধরাকে নিয়ে। সুন্দর করে খাটটা সাজানো হয়েছে। দামি দামি ফুল, মোমবাতি, বেলুন সবকিছু দিয়ে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে খাটটা। মাহিম অবশ্যই এসবের কিছুই জানত না, প্ল্যানিংও ছিল না। সে তো টেনশনে মরছে, মাকে কিভাবে মানাবে। অধরা রুমে ঢুকতেই থমকে যায়। চারিদিকে নজর বোলাতে থাকে। মাহিমও তাই, তার গলা শুকিয়ে আছে। মায়ের চিন্তা মাথা থেকে বেরিয়ে গেছে। শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠল। মনটা ছটফটে হয়ে উঠেছে। অধরা ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় মাহিমের দিকে। এতটা সে আশা করেনি। তার ধারণা ছিল মাহিম দুটো রুম নেবে, কিন্তু কি হলো উল্টোটা। মাহিম দরজা আটকে বড় বড় পা ফেলে ভেতরে ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে। টায়ার্ড লাগছে তার, সাথে অন্যরকম অনুভূতি। অধরা একপাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে নুয়ে যাচ্ছে। তখনই মাহিমের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে স্ক্রিনে ভাই নামটা জ্বলজ্বল করছে। মাহিম কল রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে মোহিতের হাসিমাখা কণ্ঠ। ব্রো, সারপ্রাইজটা দারুণ হয়েছে না? 30,000 খরচ হয়েছে আমার, তুমি 50 দিও। মাহিম হালকা হাসে, তবে সেটা মোহিতকে বসতে দেয় না। মোহিত আবার বলে, আমি জানতাম তুমি কিপটা। বাসর না সাজিয়ে চাচ্চু বানিয়ে ফেলবে আমায়, তাই একটু কষ্ট করলাম। বাই দ্য ওয়ে, মাম্মাকে বলে দিয়েছি তোমাদের বিয়ের কথা। মাহিম চমকে ওঠে। বুকটা কাঁপছে তার। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। মা? অস্ফুটন কণ্ঠে বলে। মাহিম, রিল্যাক্স ব্রো, আম্মা ঠিক আছে। আমি বুঝিয়েছি, সে বুঝেছে। এত ভীতু কেন তুমি? ভালোবাসলে ভয় পেতে হয় না। অধরাকে পেয়েছ তুমি, ভয়কে জয় করো। মাহিম বলে, মাম্মা খেয়েছে? খেয়েছে। ব্রো, আমিও একটা মেয়ে পেয়ে গেছি, নাম জ্যোতি। জানো, আমার সাথে ম্যাচিং করে ড্রেস আপ পরে কেমন পাগল বলো। মাহিম এবার শব্দ করে হেসে ওঠে। মোহিত হাসে। গম্ভীর গলায় বলল, তোমরা ভালো থেকো ভাইয়া, খুব ভালো থেকো, বলে কল কেটে দেয়। মাহিম দীর্ঘশ্বাস ফেলে। ভাইয়ের মতিগতি বোঝে না সে। মাহিম এবার অধরার দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিমের দিকে। এই যে, মাহিম হাসল। এই হাসিতে আটকেছে অধরা। এটা কি জানে মাহিম? এত বেশি কেন ভালোবাসি ছেলেটাকে? মাহিম কোমল স্বরে ডাকে, অধরা, অধরা। অধরা চমকে চোখ ফিরে নেয়। মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেয়, ব্যাগে শাড়ি আছে একটা, পরে আয়। অধরা মাথা নাড়িয়ে ব্যাগ খুলে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাহিম এই ফাঁকে শরীফের সাথে কথা বলে নেয়। সুন্দর করে শাড়ি পরে বের হয় অধরা। মাহিম ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। অধরা বের হতেই মাহিমের চোখ আটকে যায়। কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে অধরাকে। শাড়িটা কে কিনেছিল অনেকদিন আগে, এই দিনটার জন্য তুলে রেখেছিল। অধরা মাথা নিচু করে দাঁড়িয়েই আছে। মাহিম এগিয়ে আসে, কোলে তুলে নেয় তাকে। দুই হাতে মাহিমের গলা জড়িয়ে ধরে অধরা। মাহিম নেশালো গলায় বলে, বড্ড বেশি ভালোবাসি তোকে, ট্রাস্ট মি। আজকের পর থেকে তোকে কখনো কাঁদতে দিব না। অধরা মাথা রাখে মাহিমের বুকে। এখানেই শান্তি মেলে তার। মাহিম অধরাকে বিছানায় বসিয়ে দেয়। হাত বাড়িয়ে লাইট বন্ধ করে ফেলে। পূর্ণতা পায় দুজন মানুষের দীর্ঘদিনের অপেক্ষা। শুরু হয় নতুন জীবন, যে জীবনে দুজন দুজনকে ভালো রাখার দায়িত্বে প্রতিজ্ঞাবদ্ধ। বহু বছর পরে মাহমুদার ফোনের স্ক্রিনে শরীফ নামটা জ্বলজ্বল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে খাতা দেখতে থাকা মাহমুদা থমকে যায়। বুকের ভেতরটা কাঁপতে থাকে তার। মিথিকে ফোন কিনে দেওয়ার পর থেকে মাহমুদার নাম্বারে কখনোই শরীফ কল করেনি। আগে মাঝে মধ্যে করত। সেলিমের কথা জিজ্ঞেস করে কল কেটে দিত। মাহমুদার চোখ দুটো টলমল করে ওঠে। কাঁপাকাঁপি হাতে কলটা রিসিভ করে। ফোন কানে নিতে ওপাশ থেকে ভেসে আসে একটা গম্ভীর কণ্ঠ। কেমন আছো মাহমুদা? দুগাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে মুছে নেয়। ধরে আসা গলাটা স্বাভাবিক করে জবাব দিতে চায়, পারে না। এই, কেমন আছো? কথাটা মাহমুদার বুকটাকে অশান্ত করে দিয়েছে।
এই বছর পরে জিজ্ঞেস করল লোকটা। মাহমুদা কত অপেক্ষা করেছে, ফোন হাতে নিয়ে তাকিয়ে থেকেছে। শরীফের নাম্বারে ডায়াল করতে গিয়ে ফিরে এসেছে। চলে আসার কিছু বছর পরে মাহমুদা বুঝতে পেরেছিল সে ভুল করেছে, কিন্তু ফিরে যাওয়ার উপায় খুঁজে পায়নি। কথা বলবে না। মাহমুদা এবার জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে, ভালো আছি। ছেলে বিয়ে করে নিয়েছে জানো। মেনে নিবে না? উপায় নেই। সব অভিমান ভুলে ফিরে আসা যায় না। মাহমুদা জবাব দেয় না। শরীফ দীর্ঘশ্বাস ফেলে। সবটা জানেই তিনি। চাপা স্বভাবের মাহমুদার মনের খবর বুঝতে পেরেছিলেন, তাই সে মাহমুদাকে ফিরিয়ে নেয়নি। শরীফ আবার বলে ওঠে, এ বাড়িতে থাকতে হবে না। আমি না হয় মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো তোমাদের। আমি তো তোমার স্বামী। অতীত নিয়ে আর কতদিন। মাহমুদা দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমায় সুযোগ দেননি, আমায় আগলে রাখেননি, আমাকে বোঝেননি, বোঝাননি। শরীফ হাসে। অভিযোগ মিথ্যে না, বোঝাতে পারতেন তিনি। ছেলে বউ নিয়ে বাড়ি ফেরার আগে বাড়িতে ফিরে এসো, আমি আসছি তোমায় নিতে। মাহমুদা জবাব দেয় না। শরীফ কল কেটে দেয়। মোহিত মুচকি আসে। সে মাকে বুঝিয়েছে যেটা হয়েছে সেটা নিছক দুর্ঘটনা। দুর্ঘটনা মনে রাখতে হয়, তবে মনে পুষতে হয় না। তাদের পরিবারটা সুন্দর হওয়া দরকার, শান্তি দরকার। এভাবে আর কতদিন? একদিন তো পৃথিবী ছাড়তেই হবে। তবে ভালোবেসে সবাই একসাথে থাকলে ক্ষতি কি? মাহমুদা ছেলের কথা বুঝেছে। তাছাড়া তিনি নিজেও ক্লান্ত হয়ে গেছে। সেও শান্তির অভাবে ভুগছে। তারও একটু শান্তি দরকার। শিউলির বিয়ের পরপরই আজাদের সাথে সম্পর্ক হয়। ভাবি ভাবি করে আজাদ মুখে ফেনা তুলে ফেলত। আরিফের ভালো বন্ধু ছিল আজাদ। দুজন একসাথে পড়ালেখা করত। এসএসসি পরীক্ষায় আজাদ ফেল করার পরে আর পড়ালেখা করেনি। অধরায় পৃথিবীতে আসার পরে শিউলির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় আজাদের। আরিফ যেহেতু ঢাকায় চাকরি করত, তাই এসবের কিছুই সে ধরতে পারেনি। শিউলি বোধবুদ্ধি হারিয়ে মজে ছিল আজাদে। তাই সে একটা সময় স্বামী, সংসার, সন্তান ফেলে গহনা টাকা পয়সা নিয়ে আজাদের সাথে ভেগে যায়। আজাদ নেশা করে, কোনো কাজ করে না। তার নিয়ে যাওয়া টাকা পয়সায় বেশ কিছুদিন সুখে কেটেছে তাদের। তারপর থেকেই দুঃখ নেমেছে, যে দুঃখ এ জীবনে শেষ হবে না। চৌধুরী বাড়ির দিকে তাকিয়ে এসব ভাবে শিউলি। দীর্ঘ একটা শ্বাস ফেলে নিজের কুঁড়ে ঘরের দিকে চলে যায়। চৌধুরী বাড়ি আজকে সুন্দর করে সাজানো হয়েছে। সেখানে পা রাখবে চৌধুরী বাড়ির বড় ছেলে এবং তার বউ। মাহমুদাকে আব্দুল্লা গিয়ে নিয়ে এসেছে। শ্বশুরের হাত ধরে অনেক কেঁদেছে মাহমুদা। তার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। মোহিত ফুলের দোকান থেকে ফুল কিনে ফিরছিল, তখনই দেখতে পায় জ্যোতি এবং মিথি তার পিছু নিয়েছে। মোহিত কড়া গলায় ডাকে মিথিকে। মিথি চমকে ওঠে। জ্যোতি একগাল হেসে এগিয়ে আসে। ভালো আছেন? ননদের সাথে একটু ঘুরতে যাচ্ছিলাম। মিথি মাথা নিচু করে আসে। মোহিত বলে, তুই একে আমার ইনফরমেশন দিস? হ্যাঁ, দেয় তো। আমি জোর করি বলে। অ্যাকচুয়ালি ওর আমাকে ভাবি হিসেবে খুবই ভালো লেগেছে। মোহিত বাঁকা হাসে। শ্বশুরবাড়িতে চলো বলে মোহিত হাঁটতে থাকে। জ্যোতি লাফিয়ে ওঠে। মোহিত তাকে পছন্দ করেছে। জ্যোতি দৌড়ে মোহিতের পাশাপাশি যায়। মোহিতের হাতটা ধরে। মোহিত কিছু বলে না, তাকায়ও না। মিথি পেছন থেকে ছবি তোলে। মিথিও আজকে ভীষণ খুশি। সে তার পরিবার পেয়েছে। এতটাও আশা করেনি অধরা। তাকে সবাই ভালোবেসে বরণ করে নিয়েছে। মাহিম এবং তার সম্পর্কটা মেনে নিয়েছে। আরিফ মেয়েকে বুকে জড়িয়ে আদর করেছে। মাহিম মাহমুদাকে অনেকবার সরি বলেছে। মাহমুদা মুচকি এসে মাহিমের কপালে চুমু খেয়েছে। মোহিতের সাথে জ্যোতিকে দেখে সবাই অবাক হয়ে যায়। মোহিত জ্যোতিকে মাহমুদার সামনে দাঁড় করিয়ে বলে, মাম্মা চলবে? মাহমুদা মুচকি এসে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দেয়। জ্যোতি জড়িয়ে ধরে মাহমুদাকে। অবশেষে তাদের পরিবারটা পরিপূর্ণ হয়। সবাই একসাথে মেতে ওঠে। অপূর্ণ জীবন পূর্ণতা পায়। শুধু একজনের দীর্ঘশ্বাস দূর হয় সে। আরিফ নিজের রুমে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে শিউলির বাড়ির দিকে তাকিয়ে থাকে। বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুখ ফুটে বলে ওঠে, কোথায় গেলে পাবো তারে? বুকের ভেতর যার বাস, নিঃসঙ্গতার দগ্ধ হৃদয়, শুধুই চাপা দীর্ঘশ্বাস। মোশাররফ হোসেন নিলয় ভাইয়ের লেখা। সমাপ্ত।